নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো যে করোনা ভাইরাস নামক মহামারীর কারণে বিগত কয়েক মাস ধরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে তোমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য অনলাইনে তোমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন তোমাদের, যার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমি সুস্মিতা দাস, সহকারী শিক্ষক বাংলা, মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ, যশোর। আজ আমি পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র, অর্থাৎ তোমাদের সাহিত্য কণিকা বইয়ের একটি গদ্যাংশ। এসো আমরা কিছু ছবি দেখি। ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমরা কোন পাঠটি আলোচনা করতে চলেছি। চলো ছবির মধ্যে কি কি আছে সেগুলো দেখে নিই। বাউল গান গাইছে হাতে একতারা নিয়ে এমন একজন বাউলকে আমরা দেখতে পাচ্ছি। পালা গানের আসর দেখতে পাচ্ছি। হাডুডু খেলার জগৎ দেখতে পাচ্ছি। হাডুডু খেলছে ছেলেরা, মেয়েরা কানামাছি খেলছে। এগুলো কোন সাহিত্য বলা যায় বলতে পারবে তোমরা? দেখো তো, দুটো বইয়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা। বই দুটো চিনতে পারছো কিনা? এগুলো কিসের ছবি তোমরা কি বলতে পারবে? একটাতে লেখা আছে খনার বচন, আর অন্যটিতে আছে ময়মনসিংহ গীতিকা। তোমরা দেখতে পাচ্ছ বাউল গান গাইছে এমন একজন ব্যক্তি, আবার পালা গান হচ্ছে বা যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কিছু চিত্র। নৌকা বাইচ হচ্ছে নদীতে, কলের গান দেখতে পাচ্ছ। এখন কি খুব একটা বেশি দেখা যায় এগুলো? এগুলো কিন্তু খুবই কম দেখা যায় এখন। তারপরও এগুলো আমাদের লোকসাহিত্যের অংশ। দুজন ব্যক্তি কি করছে? গরু দিয়ে গরুর সাহায্যে, লাঙলের সাহায্যে মাঠটা তৈরি করছে, ক্ষেত প্রস্তুত করছে কৃষিকাজের জন্য। এগুলো আমাদের লোকসাহিত্যেরই অংশ। আজকের পাঠ পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই গদ্যাংশটি পড়ে তোমরা কি শিখবে চলো আমরা সে সম্পর্কে জেনে নিই। লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ অনুচ্ছেদ তৈরি করতে পারবে, পল্লী সাহিত্যের উপাদান সমূহ আলোচনা করতে পারবে, পল্লী সাহিত্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে। পল্লী সাহিত্যের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে, পল্লী সাহিত্যের অবলুপ্তির কারণ জানতে পারবে, পল্লী সাহিত্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, পল্লী সাহিত্য সংরক্ষণের উপায় বের করতে পারবে। চলো আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। কল গান অর্থাৎ শ্রুতিমধুর ধ্বনি। পরতে পরতে অর্থাৎ স্তরে স্তরে। রোমোরোলো ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক। আরো কিছু নতুন শব্দের অর্থ। প্রত্নতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ, নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। বালাম বইয়ের খণ্ড। নতুন শব্দের অর্থ ও বাক্য গঠন। ভূ দর্শন প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। বালাখানা প্রাসাদ। ফকিরাকারী ফাঁকিবাজি। চলো আমরা লেখক পরিচিতি জেনে নিই।
তোমরা চিত্র দেখে নিশ্চয় চিনতে পারছো এনাকে। ইনি হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চলো আমরা লেখক পরিচিতি জেনে নিই ছক আকারে। প্রকাশিত গ্রন্থ: বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ প্রভৃতি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 10 জুলাই 1885 পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে। তিনি ছিলেন সুপণ্ডিত, ভাষাবিদ ও মুক্তবুদ্ধির অধিকারী। তিনি পরলোক গমন করেন 13 জুলাই 1969 ঢাকায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়। সম্পাদিত গ্রন্থ: বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, আলাওয়ালের পদ্মাবতী, বিদ্যাপতি শতক প্রভৃতি গ্রন্থ এবং শিশু পত্রিকা আঙ্গুর ইত্যাদি। সড়ক পাঠ মানে উচ্চারণ করে পড়া। আমরা কিছু অংশ পড়বো এখান থেকে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুয়ানিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবসম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেৎ এ সকল কেবলই ভুয়ো, কেবলই ফক্কিকার। লেখক বলছেন যে আমাদের দেশে যে উপকথাগুলো আছে, প্রচলিত গাথা বা কাহিনীগুলো আছে, ঠাকুমা বা মা সবাই তার সন্তানদের বা নাতিপুতিদের এগুলো শোনায়। ইউরোপের লিথুনিয়ায় এসব এলাকাতেও কিন্তু, এমনকি পৃথিবীর সব জায়গায় এরকমভাবেই মানুষ উপকথা বা কাহিনী তাদের সন্তান বা নাতিপুতিদের শোনায়। কিন্তু এগুলো যদি সংরক্ষণ না করা হয় তাহলে তো কালের বিবর্তনে এগুলো হারিয়ে যাবে। এই হারানো থেকে কে এগুলোকে মুক্ত করবে বা এগুলোকে রক্ষা করার জন্য কে ব্যবস্থা গ্রহণ করবে? এই বিষয়গুলো লেখক তুলে ধরেছেন পল্লী সাহিত্যের এই গদ্যাংশে। জোড়াই কাজ: কলগান পরতে পরতে, বালাম, বালাখানা এই শব্দগুলো ব্যবহার করে জোড়াই আলোচনা একটি অনুচ্ছেদ তৈরি করো। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে অনেক সহায়তা হবে। পাঠ বিশ্লেষণ: তোমরা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাচ্ছ। মাঝি নৌকা বাইছে এরকম একটা চিত্র দেখতে পাচ্ছ। বাউল গান গাইছে একজন বাউল, হাতে একতারা বা দোতারা নিয়ে। কাশবনে ছেলেমেয়েরা খেলা করছে। গ্রামের সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে পথ বয়ে চলেছে। সেই পথে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি, পুকুরের চিত্র দেখতে পাচ্ছি। পল্লী মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে রচিত সাহিত্যই পল্লী সাহিত্য। তাকে পল্লী সাহিত্য কাকে বলে? পল্লী সাহিত্য কি? পল্লী মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে রচিত সাহিত্যই পল্লী সাহিত্য। পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে।
পল্লীগ্রামে কি শহরের মতো গায়ক বা বাদক বা নর্তক থাকে, বা যারা নাচ করে বা যারা গান করে তাদেরকে বেশি পাওয়া যায়? খুব কম পাওয়া যায়। কিন্তু সেই অভাবটা কি গ্রামের মানুষ উপলব্ধি করে? করে না একটাই কারণে, সেখানে পাখির সমাগম আছে। বিভিন্ন ধরনের পাখি, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ সেটাকে উপলব্ধি করতে দেয় না, এই অভাবটাকে বোধ করতে দেয় না। পল্লীর মাঠে ঘাটে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে এমন, যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়া গায়ে থেকে আমাদের মনে হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। এখানে কি বলছে? পল্লী গ্রামের বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, ধান ক্ষেতের চিত্র দেখতে পাচ্ছি, কাশবনের পাশ দিয়ে নদীতে নৌকা বাইছে এমন একজন মাঝির চিত্র দেখতে পাচ্ছি, পুকুরের চিত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। পল্লীর ঘাটে মাঠে আলো বাতাসে প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু আমরা যে বায়ু সমুদ্রে ডুবে আছি, এটা যেমন আমরা উপলব্ধি করতে পারি না, তেমনি আমরা গ্রামের এইসব সৌন্দর্য, এসব সাহিত্য যে অলিতে গলিতে ছড়িয়ে আছে, এগুলো আমরা সেটার মধ্যে থেকে উপলব্ধি করতে পারি না। লেখক এরকমই বুঝিয়েছে। তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ এবং পাশে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছ। ইনি হচ্ছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ইনি লিখেছেন ময়মনসিংহ গীতিকা। শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। এটা তিনি আমাদের দেশের বিভিন্ন অলি গলি থেকে সংগ্রহ করে বিভিন্ন উপকথা, বিভিন্ন ধরনের কাহিনী এই বইটাতে লিপিবদ্ধ করেছেন। ইনি যদি এগুলো লিপিবদ্ধ না করতেন, তাহলে কালের বিবর্তনে হয়তো এই কথাগুলো, এই উপকথা বা বিভিন্ন ধরনের কাহিনী, এগুলো একেবারেই হারিয়ে যেত। ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতাত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। তোমরা নিশ্চয়ই ফোকলোর সোসাইটির নাম শুনেছ। তো ফোকলোর সোসাইটিটি কি? ইউরোপ আমেরিকা দেশের বড় বড় বিদ্বানদের সভা আছে, তারা একটা সভা তৈরি করেছেন, তাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তারা কি করে? বিভিন্ন ধরনের উপকথা, বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন অলিতে গলিতে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই কাহিনীগুলো সংগ্রহ করে এবং অন্য দেশের কাহিনীদের সাথে কি করে? বিচার বিশ্লেষণ করে এই পণ্ডিত সমাজ। পল্লী সাহিত্যের উপাদান সমূহ। উপকথা। পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনেশা স্রোতে সেগুলোর বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। তো এগুলো উপকথাগুলো কি হচ্ছে? আধুনিকতার স্রোতে এগুলো কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। ডক্টর দীনেশ চন্দ্র সেন যেমন এগুলো সংরক্ষণ করেছিলেন, তেমনি ভাবে প্রতিনিয়ত সংরক্ষণ করে যেতে হবে। কলা গাছের ছবি দেখতে পাচ্ছ, অনেক কলা ঝুলে আছে। কলা রুয়ে না কেটো পাতা, তাতেই কাপড় তাতেই ভাতা। পাশে একটা খনার বচনও আমরা দেখতে পাচ্ছি একটা চিত্রে। প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচন। প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের
অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে আমাদের আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর সব জায়গার তাদের প্রত্যেকটা জাতির একটা অতীত লুকিয়ে থাকে, সেই অতীতকে আমরা এভাবেই খুঁজে পেয়ে থাকি। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, এটা তোমরা নিশ্চয় শুনেছ। ঘুমপাড়ানি গান ও খোকাকুকির ছড়া, ঘুমপাড়ানি গান ও খোকাকুকির ছড়া হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। তো কি হচ্ছে? ঘুমপাড়ানি গান, মা তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য যে গান গায় সেটাই হচ্ছে ঘুমপাড়ানি গান। বহু অতীতেও আমাদের দেশে এটা ছিল, এখনো আছে, হয়তোবা এভাবেই চলতে থাকবে। কিন্তু সেই পূর্বের দিনে সেই গান, ছড়া, কবিতা সেগুলোকে রক্ষা না করলে সেগুলো থাকবে না, কালের বিবর্তনে হারিয়ে যাবে। তেমনিভাবে অনেক কিছু কিন্তু সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে, মানুষ সেই জন্য কালক্রমে সেগুলো ভুলেও যাচ্ছে। কবাডি বা হাডুডু খেলা, কানামাছি ভোবো, যারে পাবি তারে ছো, দুটো চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এটা শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না, গ্রামে তবু এখনো কিছু বেঁচে আছে। হাডুডু খেলা বা কানামাছি ভোবো খেলা আছে, কিন্তু কালের বিবর্তনে এই খেলাগুলো যদি ধরে না রাখা হয় তাহলে এগুলো কালের বিবর্তনে হারিয়ে যাবে। খেলার বাধা গর্ত, খেলাধুলার কত না বাধা গত আছে বা ছিল আমাদের এই দেশে। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কাবাডি খেলা খুব ধুম ছিল। পূর্বে কি ফুটবল বা ব্যাট বলের কোনো প্রচলন ছিল আমাদের দেশে? তখন কিন্তু এই কাবাডি খেলা বা কানামাছি খেলা এগুলোর খুব ধুম ছিল, মানে অনেক বেশি প্রচলিত ছিল। সে খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করত। এই খেলাগুলো করার সময় যে বুলি ছেলেমেয়েরা বলতো সেগুলো কেমন হয় একটু দেখে নিই। 1 হাত বললা, 12 হাত শিং উড়ে, উড়ে যাই বললা ধাতিং তিং, এ ধরনের কথাগুলো ব্যবহার করা হতো। পল্লীগান, পল্লীগান পল্লী সাহিত্য সম্পদের মধ্যে অমূল্য রতন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই ভাটিয়ালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজ আর বিকায় না। পল্লী সমাজের এই পল্লী গানগুলো এখন ভদ্র সমাজ মেনে নিতে চায় না, তেমনি একটা কথা এখানে বলা হয়েছে। কিন্তু এগুলো সংরক্ষণ করতে হলে তার যথাযথ পদক্ষেপ নিতে হবে, তবেই এগুলো সংরক্ষণ করা সম্ভব হবে। ইউরোপ আমেরিকায় আজ এই সাহিত্যক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথাও সে পল্লী কবির, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবেন। এ সমস্ত কথার পল্লী কথা ছাড়া প্রভৃতি পল্লী সাহিত্য দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমানের কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্থানে সন্তান মাত্রই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। তাই পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সকল সন্তানকে মনোযোগ দিতে হবে। তাহলে কি বলছে লেখক?
পল্লী জননের এই সকল সন্তানকেই এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, তা না হলে এগুলো রক্ষা করা সম্ভব হবে না। মূল্যায়ন। মোহাম্মদ শহীদুল্লাহ কোন তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে। মোহাম্মদ শহীদুল্লাহ রচিত শিশু পত্রিকাটির নাম আঙ্গুর। উত্তরটি হবে কি? আঙ্গুর। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি? পুরাতত্ত্ববিদ। পল্লী সাহিত্যের কোন উপাদান কত যুগের ভূদর্শনের পরিপক্ক ফল সঞ্চিত আছে? প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে। উত্তরটি হবে প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ, তোমাদের এই বাড়ির কাজটি যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে অনেক সহায়তা হবে। পল্লী সাহিত্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্লেষণ করো। আমি আশা করব তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে তোমাদের হাতের লেখা। খাতার বাম পেজে কখনো লিখবে না। অ্যাসাইনমেন্ট সবসময় এক পেজে হয় এবং সুন্দরভাবে মার্জিন টানা থাকবে এবং ছক আকারে তোমরা একটা ছক তৈরি করে নিয়ে 4 সাইড দিয়ে জায়গা রেখে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।